এজেন্সি তদন্ত তো করছে, কিন্তু সেই তদন্তের ফাইনাল চার্জশিট কোথায়, আর যারা অপরাধ করেছে তাদের শাস্তি হলো কোথায়? এই প্রশ্ন তৃণমূল কংগ্রেস থেকে, বিজেপি থেকে, বামেরা থেকে প্রত্যেকে তুলছে। কিন্তু আজকে স্বয়ং বিচারপতি ইডিকে বলছেন যে যে গতিতে তদন্ত হচ্ছে তাতে সবাই ছাড়া পেয়ে যাবে, কিছুই পাবে না ইডি। স্বয়ং মাননীয় বিচারপতি অমৃতা সিনহা আজকে এজলাসে ইডিকে এই কথা বললেন। পাশাপাশি সোনার কেল্লা থেকে উদাহরণ দিয়ে সিবিআইয়ের আইনজীবী বলছেন যে গোয়েন্দাদের ঠিক যেভাবে, অর্থাৎ ফেলুদার কথা বলছেন, যে কাঁটার রাস্তা পেরিয়ে শেষ পর্যন্ত পৌঁছতে হয়েছিল, তাদের আশা যে শেষ পর্যন্ত গোয়েন্দারা পৌঁছবেন, তারা আশাবাদী। কিন্তু এই শুকনো আশাতে কি চিঁড়ে ভিজবে? আমি পরের প্রতিবেদনটা আজকে কলকাতা হাইকোর্টে ঠিক কী হয়েছে দেখাবো, তারপর প্রসঙ্গে আসবো। যে গতিতে তদন্ত চলছে তাতে সবাই ছাড়া পেয়ে যাবে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর পর এবার ইডির ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার ভর্ৎসনার মুখে পড়তে হলো ইডিকে। নিয়োগ দুর্নীতি মামলায় অতীতে একাধিকবার সিবিআই এর তদন্তের গতি প্রকৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ একাধিক বিচারপতি। এই প্রেক্ষাপটে মঙ্গলবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলার শুনানি শুরু হয়। প্রথমেই ইডির আইনজীবী আদালতকে জানান, দুর্নীতির এই তদন্তে আমরা আরও কিছু সম্পত্তি চিহ্নিত করেছি, সেগুলি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হবে। সম্পত্তি বাজেয়াপ্ত করতে কেন এত সময় লাগছে তা জানতে চান বিচারপতি। উত্তরে ইডির আইনজীবী বলেন, কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করা হয়েছে, তার রিপোর্ট আসবে। আরও কোনো সম্পত্তি আছে কিনা সেটাও খতিয়ে দেখছেন তারা, সেই কারণেই সময় লাগছে। এরপরই বিচারপতি ক্ষোভ প্রকাশ করে বলেন, যে গতিতে তদন্ত চলছে তাতে সবাই ছাড়া পেয়ে যাবে, ইডি আর কিছুই পাবে না। উত্তরে ইডির আইনজীবী দাবি করেন, প্রতি পদে মামলা হচ্ছে, বিভিন্নভাবে তদন্ত ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে। বিচারপতি প্রশ্ন করেন, কি ভাবা হয়েছিল যে সবকিছু মসৃণ হবে? তদন্ত হচ্ছে তলায় ধরে ঠ্যাং হাত পা টানাটানি হচ্ছে, ব্যাস। গভীরে গিয়ে মাথা ধরার কোনো আগ্রহ নেই। প্রাইমারি দুর্নীতি হোক, সেকেন্ডারি দুর্নীতি হোক, যে কোনো ক্ষেত্রেই হোক, এবং রাজ্যের যারা অভিযুক্ত তাদের পক্ষ নিয়ে কখনো কখনো রাজ্যের শাসক দল, কখনো কখনো রাজ্যের সরকার, তারা ধামাচাপা দেবার চেষ্টা করছে। ইডি এখানে তদন্ত করে তারপরে প্রমাণ নিয়ে এসে কোর্টে ফেলে দোষীদের শাস্তি দেবেন। 3 বছর হয়ে গেল, একটাও দোষীদের বিরুদ্ধে কোনো ট্রায়াল কোর্টে যাওয়ার মতন অবস্থাই তৈরি হলো না। শুধু পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করার জন্যেই এই তদন্ত খেলা। এদিন শুনানি চলাকালীন চাকরি প্রার্থীদের আইনজীবী আবেদন করেন যে 94 জনের চাকরি অবৈধ বলে বাতিল করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেখানে নিয়োগ শুরু হোক। যার বিরোধিতা করেন বিতর্কিত চাকরি প্রাপকদের একাংশ। তাদের দাবি, পুরনো প্যানেল থেকে এভাবে নিয়োগ করা হয় না, নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। দুপক্ষের কথা শুনে বিচারপতি জানিয়ে দেন, আদালত ঠিক করেছে যে এবার বেআইনি চাকরি বাতিল করার প্রক্রিয়া শুরু হবে। এরপরই সিবিআই এর আইনজীবী তদন্তে সময় লাগার প্রসঙ্গে বিচারপতি অমৃতা সিনহার উদ্দেশ্যে বলেন, আপনি ইডিকে জিজ্ঞাসা করেছিলেন যে কেন এত সময় লাগছে? এরপরই তিনি বলেন, এখানে তার সত্যজিৎ রায়ের বিখ্যাত সোনার কেল্লার কথা মনে পড়ে যাচ্ছে। সেখানেও গোয়েন্দারা যখন সোনার কেল্লায় যাচ্ছেন তখন তাদের কাটা বিছানো পথ পেরিয়ে যেতে হয়েছিল। তারা সত্য অনুসন্ধান করতে পেরেছিলেন। এখানেও তারা আশাবাদী। বিচার ব্যবস্থার প্রতি, বিচারপতিদের প্রতি এ রাজ্যের মানুষের আস্থা আছে, আমাদেরও আস্থা আছে। আমরা বিশ্বাস করি এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই ওই কণ্টকাকীর্ণ পথের উপর দিয়ে হেঁটেই সমস্ত অসহযোগিতা, সমস্ত মিথ্যাচার, সমস্ত বিরোধিতা, সমস্ত আইনি জটিলতাকে উপেক্ষা করে তদন্ত শেষ করবে, প্রকৃত অপরাধীদের সামনে নিয়ে আসবে। 12ই মার্চ মামলার পরবর্তী শুনানি। সৌভিক মজুমদার, দীপক ঘোষ, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। দেখুন, সোনার কেল্লায় শেষ পর্যন্ত অবশ্য দুষ্টু লোকেরা ধরাও পড়েছিল এবং তাদের শাস্তিও হয়েছিল, কিন্তু কথাটা হচ্ছে নকল ডক্টর হাজরাদের ধরবে কি, আর কতদিন তারা বাইরে থাকবে? ফিরদৌস, মাননীয় বিচারপতি অমৃতা সিনহা আজকে বলছেন, এক, যে সম্পত্তি বাজেয়াপ্ত করতে এত সময় লাগছে কেন, এবং দুই, মারাত্মক কথা, যে গতিতে তদন্ত চলছে তাতে সবাই ছাড়া পেয়ে যাবে, ইডি কিচ্ছু করতে পারবে না। একজন বিচারপতিকে এই কথা বলতে হচ্ছে। দেখুন, আমি বলি, যেহেতু এই মামলার সঙ্গে সরাসরি যুক্ত, কারণ এই মামলায় দুটো মামলা আছে, রমেশ মালিক এবং সৌমেন নন্দী, এবং যেহেতু সরাসরি যুক্ত কিছু বিষয় যেগুলো আদালতে উঠে এসছে এবং বোর্ডের সাবমিশন। দেখুন, এই যে নিয়োগ প্রক্রিয়া না, 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় আজকে আদালতে বোর্ড জানিয়েছে যে ধরুন ওই সিলেকশন প্রসেসে যারা যারা পার্টিসিপেট করেছিলেন প্রত্যেকের নাম্বার দিয়ে এলিজিবল ক্যান্ডিডেট হিসেবে আউট অফ 50 তারা কত পেয়েছে সেই ডাটা থাকা উচিত। আদালতে অন্ততপক্ষে তাদের যে ওরাল সাবমিশন ছিল সেখানে তারা বলেছে আমাদের কাছে ডাটা নেই। ভাবুন, 2016 সালের সিলেকশন প্রসেস,
এখনো পর্যন্ত মামলা চলছে, 2024 তার ডাটা এখন পর্যন্ত এখনো বোর্ডের কাছে নেই। প্যানেল পাবলিকেশনের স্টে আছে, কিন্তু এই যে বোর্ড বলছে তাদের কাছে ডাটা নেই, এইরকম একটি নিয়োগ প্রক্রিয়ায় তদন্ত চলছে। এর আগে দেখেছেন একটা কণ্ঠস্বরের নমুনা, সেটা পরীক্ষা করতে 4 মাস লেগেছে, 4 ঘন্টায় যেটা হয়ে যাওয়ার কথা। এই অবস্থায় চলছে এই তদন্ত। আজকে যে কথা বিল্লদলদা বলেছে সেটা একদম লাইটার নোটে বলেছে, সোনার খেলার এই উদাহরণ। যাই হোক না কেন, এই যে নিয়োগ প্রক্রিয়া 2013-2014-তে প্রায় 12 লক্ষ ক্যান্ডিডেট তারা পার্টিসিপেট করেছিল, 2টো নিয়োগ প্রক্রিয়া হয়েছে। এখনো পর্যন্ত ওই 2016 সালের সিলেকশন প্রসেসে যে কারা কারা সিলেক্টেড হলো তার প্যানেল আজকের দিন পর্যন্ত বোর্ড প্রকাশ করেনি। আপনি বলতে পারেন আইনের দোহাই দিতে পারেন, আইনের কচকচানি নিয়ে দীর্ঘদিন চলতে পারেন, কিন্তু একটা কথা বলুন তো, যে কারা কারা নিয়োগ পেল সেটা রাজ্যের মানুষ জানবে না? আমি তর্কের খাতিরে ধরেই নিলাম যে ইভেন আইনে নেই, আচ্ছা যারা পার্টিসিপেট করলো তারা জানবে না যে ব্যক্তিটি নিয়োগ পেল সেই ব্যক্তিটি কত নাম্বার পেয়েছে? বা এর পাশাপাশি আমি মুদ্রার আরেকটা পিঠ রাখবো, সেটা হচ্ছে আজকে আদালত বলেছেন, মাননীয় বিচারপতি বলেছেন, আদালত ঠিক করেছে যে বেআইনি চাকরি যারা পেয়েছে তাদের বাতিল করার প্রক্রিয়া শুরু হবে। এর তো দেখুন 2টো পার্ট, যে কোনো মানুষ শুনে খুশি হবে যে এক হচ্ছে আইনিরা চাকরি পাবে, যারা বৈধ যারা যোগ্য তারা চাকরি পাবে, আর বেআইনিদের চাকরি না গেলে বৈধদের যোগ্যদের চাকরি পাওয়ার কোনো উপায় নেই। 2 হচ্ছে সবথেকে বড় কথা আমাদের কাছে যেটা, যে বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট করছে অযোগ্য, যারা পয়সা দিয়ে চাকরি কিনে ঢুকেছে তাদের চাকরি না গেলে, অর্থাৎ এই ভুয়ো শিক্ষকদের চাকরি না গেলে যোগ্য শিক্ষকরা আসবেন কি করে? সবথেকে বড় প্রশ্ন। মানে আদালত কার্যত আজকে একটা আলো ফেলার চেষ্টা করেছেন, মানবেন বৈশ্বনাথ দা? আদালতের তো এক এক সময় এক এক রকম রায় আমরা দেখতে পাচ্ছি। এখন এতদিন আমরা শিখে এসেছি আমার ওকালতি জীবনে যে কোর্ট ক্যানট ইন্টারফেয়ার ইনটু দ্য ইনভেস্টিগেশন। এখন তো কোর্ট তদন্তের দিশা দেখিয়ে দিচ্ছেন। কোর্ট মনিটর মানে কোর্ট তদন্ত করে না, কোর্ট মনিটর কথাটার মানে তাই নয়। মনিটর করাটা আলাদা, তদন্ত করছে তদন্তকারী সংস্থা। এবার কোর্ট তো যদি দেখুন, আমি এখন তো মহামান্য আদালতকে বলতে পারি না যে আপনি ইন্টারেস্টেড পার্টি বা আপনি ইন্টারেস্টেড না। কথা বলছি একটা তথ্য দিই যে কোর্ট মনিটর তদন্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিল, আপনি জোর করে বললে হবে না। এবার ওনার কথাটাই আপনারা দেখাবেন তো হয় না। আমি এত বছর দেখিনি এই যে কোর্ট মনিটর প্রতিদিন কোর্ট এই নির্দেশ তদন্ত নিয়ে দিশা দেখাচ্ছেন। উনি বলছেন যে এই পথে কেন আনন্দিত হওয়ার কথা যে কোর্ট এজেন্সিকে দিশা দেখাচ্ছে। নিশ্চয়ই কোর্ট তদন্তকে ডাইরেকশন দিতে পারে না। আপনি দেখলেন, এক সেকেন্ড, এই অনুষ্ঠানের প্রথম পর্বে আপনি অভিযোগ করলেন এবং সঠিকভাবে করলেন যে কেন 10 বছর লাগবে এজেন্সির তদন্তে। আমি উদাহরণ দিলাম যে 5 বছর লাগছে রাজ্যের তদন্তে, কিচ্ছু পুটোটাও নড়ছে না। সেখানে কোর্ট যদি মনিটর করে, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তো খুশি হওয়ার কথা। না, কোর্ট যদি ডাইরেকশন বৈশ্বনাথ চট্টোপাধ্যায় দুঃখ পেতে পারে, নাগরিক বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তো খুশি হবে। কোর্ট কিন্তু একবারও বলে নিজে অমুককে গ্রেফতার করতে হবে, করা যাবে না। মানে তাহলে আপনি প্রথম 5 বছর কেন দ্রুত ব্রেকের আগে বৈশ্বনাথ চ্যাটার্জি যা বলেছেন আজকে দুপুরবেলা অমৃতা সিনহা সেটাই বলেছেন, তদন্তটা তাড়াতাড়ি শেষ করুন। 15 মিনিট আগে বলা ওনার কথাটাই এখন ওনার অস্বস্তিকর লাগছে। বারবার আমি একটা কথা বলি সুমনদা, অমৃতা সিনহা যখন একটা, তোমার মনে থাকবে পরোটা রিভোক হলো, উনি রিভোক করলেন, রায় দিয়েছিলেন যে ইডি তদন্তকারী অফিসারকে সরিয়ে দেওয়া হোক দায়িত্ব থেকে। কারণ তার আগে আমরা দেখেছিলাম অভিষেক ব্যানার্জি সম্পত্তির যে হিসেবে অভিষেক ব্যানার্জি নিজে ইলেকশন কমিশনকে জানায়, সেইটা ইডি গিয়ে আদালতে পেশ করে না। তখন তুমি চিন্তা করো সুমনদা, তার বিরুদ্ধে ইডি কোনো অ্যাপিল করেনি ডিভিশন বেঞ্চে, অভিষেক বন্দ্যোপাধ্যায় লয়ার গিয়ে ডিভিশন বেঞ্চে অ্যাপিল করলো যে না না আগের ইনভেস্টিগেটর ঠিক আছে, নতুন ইনভেস্টিগেটর লাগবে না। তুমি বলো ইনভেস্টিগেশনকে আমরা কোন চোখে দেখবো? আমি তোমার একটা কথা বলি, ইডির অফিসারের খেয়ে দিয়ে কাজ দিয়ে গিয়ে তার নাকি মেয়ের অ্যাডমিশনের একটা ফাইল ডাউনলোড করলো অভিষেক ব্যানার্জির কম্পিউটারে, তার থেকে বড় কথা, এবং তারপরে রেট চলাকালীন তারপরে একবেলা যেতে না যেতে নিজেরা লিখিত বিবৃতি দিয়ে এবং লালবাজারকে চিঠি দিয়ে বললো ওটা আমাদের ভুল হয়ে গেছে। মানে কালকে যদি আমি কথার কথা বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো গ্রেপ্তার করাও হয়, সবার আগে যেন অভিষেকের লয়ার গিয়ে ওই চিঠিটাকে দেখিয়ে বলতে পারে যে দেখুন ইডি এরকম ভাবে প্রমাণ ম্যানুফ্যাকচার করেছে, এইরকম ভাবে প্রমাণকে ম্যানিপুলেট করা হয়েছে, সুতরাং কিসের ভিত্তিতে ওর কাস্টডি ক্লেম করা হবে? অনুমান না, এটা দেখেছি, এটা আমাদের চোখের সামনে আমরা দেখেছি। ইমাজিনেশন থেকে উনি বলে যাচ্ছেন এই তদন্ত হবে, এই সাবমিশন হবে, এগুলো কাল্পনিক।
এটা কি কাল্পনিক আলোচনা করছি? এটা আমি বারবার করে আপনাকে বলছি, এটা আমি ভুলভাল কাল্পনিক মাঝখানে আমি ইনকাট করছি না। কাল্পনিক কথা বলে লাভ আছে? আপনি অনুমানের পরে ভিত্তি করে বলে যাচ্ছেন, আমাদেরকে জানে কোনটা অনুমান কোনটা কে। আমি বলছি যে যা যা ঘটনা বললাম, একটা ঘটনা বানলাম না, প্রতিটা ঘটনা আমরা দেখেছি। সুমনদা, আমরা প্রথম দিন থেকে বলেছিলাম যে রাজ্যের পুলিশ তদন্ত করবে না বলেই কেন্দ্রের এজেন্সিকে আমরা চেয়েছিলাম। কিন্তু এই যে তরুণ জ্যোতিরা আমাদের বিরুদ্ধে বলে আমরা নাকি ইন্ডিয়া জোট করেছি, আমাদের হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেটিং আছে, তো ভাই তোমার ইডিটাকে সিবিআইটাকে কারা চালাচ্ছে? সীতারাম চালাচ্ছে, রাহুল গান্ধী চালাচ্ছে, নাকি ইডি সিবিআই নরেন্দ্র মোদী অমিত শাহ এখন অব্দি চালাচ্ছে? আদালত আজকে নিয়ে 3 বার সিবিআইকে ইডিকে বললো যে তোমরা প্রমাণ লোপাট করে মূল অপরাধীকে আড়াল করার চেষ্টা করছো। এই আমি এর সঙ্গে শুধু যোগ করে দেবো যে আজকে অসহায়ের মতো আইনজীবী কোর্টে দাঁড়িয়ে বলছেন যে আমাদের বাধা দেওয়া হচ্ছে, বিভিন্ন মানে হায়ার কোর্টে চলে যাওয়া হচ্ছে। মাননীয় বিচারপতি বলতে বাধ্য হচ্ছেন যে আপনারা কি ভেবেছিলেন যে কে কোয়াক হবে? আমি বলছি কি ভেবেছিল কেউ তাদের কোন স্টেপ হায়ার কোর্টে চ্যালেঞ্জ করবে না? ব্যাপারটা হচ্ছে কি বলতো, না আমি বলছি ব্যাপারটা কিছুটা ক্ষেত্রে হয়ে যাচ্ছে, ফিরদৌসও আছে একমত হবে যে ব্যাপারটা হচ্ছে তোমরা দৌড়াও কিন্তু নড়বে না। অদ্ভুত না? কিরকম এই বেসিক, এটা রিক্রুটমেন্টের বেসিক জিনিস কি প্যানেল। একটা তুমি ভাবতে অবাক লাগে 2016 রিক্রুটমেন্ট প্রসেস, 2020 রিক্রুটমেন্ট প্রসেস, তার কোনো প্যানেল নেই। যখন কোর্টে অর্ডার হলো, সিঙ্গেল বেঞ্চে বললো প্যানেল দাও, ডিভিশন বেঞ্চে যাওয়া হলো, ডিভিশন বেঞ্চ বললো না পাবলিশ করতে হবে না, সিঙ্গেল বেঞ্চে দাও। সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে আবার বোর্ড চলে গেল, তখন ডিভিশন বেঞ্চ বলছে না না কোনো দরকার নেই। কেন? অ্যাপয়েন্টমেন্ট তো হয়েছে, যাদের তাদের দেখার তো অধিকার আছে, প্যানেল ছাড়া অ্যাপয়েন্টমেন্ট কী করে হলো? আজকে এই একটা কথা বলেছে খুব ইম্পর্টেন্ট কোর্টে একজন, এই যারা যা মামলা করছে মানে চাকরি পেয়ে তাদের আইনজীবী বলছে এক্সেস 94 জনের যে কথা বললো ওর নাকি এক্সেস অ্যাপয়েন্টমেন্ট ছিল, বের করেছে, ঠিক আছে। যদি তাই হয় সুমনদা, আরটিআই রিপ্লাই অনুযায়ী কোর্টে কাগজ জমা আছে 6টা ডিস্ট্রিক্টে 916 জনকে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তাদেরকে রেখে দেওয়ার দায়িত্ব এই রাজ্য সরকার, এই বোর্ড কেন নিচ্ছে? আর ইডি সিবিআই একটা কথা বলছি বারবার, প্রত্যেকটা পদক্ষেপে দেখা যাচ্ছে একটা করে মামলা হচ্ছে, কোনো সময় সিঙ্গেল বেঞ্চ থেকে ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যাচ্ছে, সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে আছে। ইউ ক্যানট ডু দিস, ইউ ক্যানট ডু দ্যাট। আইনজীবী হিসেবে তরুণ জ্যোতি নিশ্চয়ই জানে যে এটা আইনি অধিকার, সেটা ফেস করেই তাদের তদন্ত করতে হবে। পৃথিবীর কোনো হতে পারে না। আসলে সোনার কেল্লার উদাহরণ দিয়েছেন তো ইডির লয়ার, আজকে ব্যাপারটা সোনার কেল্লায় ফেলুদার সামনেও কাঁটা বিছানো হয়েছিল। তফাৎ ছিল ফেলুদাকে কোনো মোদি অমিত শাহ কন্ট্রোল করতো না, তাই কাঁটাটাকে ডিঙিয়ে ফেলুদা পৌঁছতে পেরেছে। ইডির মাথায় মোদি অমিত শাহ আছে বলে ওরা পৌঁছতে পারছে না। তবে একটাই ডিসক্লেমার, ইডির লয়ার নয়, সিবিআই এর আইনজীবী এই কথা বলেন। আমি এখানে আমার পরের প্রতিবেদন রাখবো, যেহেতু পুরো জিনিসটাই রাজনীতির দিকে চলে এসছে। কালকে কিন্তু সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এই রাজ্যের দুর্নীতি নিয়ে, এই রাজ্যের নোটের বান্ডিল নিয়ে বলেছেন এবং কার্যত অধীর চৌধুরীকে সাক্ষী মেনেছেন। পরের প্রতিবেদন। जिनका इतना सारा माल पकड़ा जाता हो, नोटों के ढेर पकड़े जाते हो, और अधीर बाबू तो बंगाल से आते हैं, देखे हैं नोटों के ढेर उन्होंने। तो কলকাতা সংলগ্ন সল্টলেক থেকে বহরমপুর, চন্দননগর থেকে ঝাড়গ্রাম, WBCS অফিসার থেকে পঞ্চায়েত দপ্তরের আধিকারিকের বাড়ি ফ্ল্যাটে যেদিন একযোগে অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আর তার ঠিক আগের দিনই তাৎপর্যপূর্ণভাবে বাংলায় টাকা উদ্ধারের প্রসঙ্গ উঠে আসে প্রধানমন্ত্রীর মুখে। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় চমকে উঠেছিল গোটা বাংলা। সোমবার লোকসভায় বাজেট অধিবেশনের জবাবি বক্তৃতায় প্রধানমন্ত্রীর মুখে উঠে আসে বাংলায় উদ্ধার অর্থের প্রসঙ্গ। किस किस के घर में से पकड़े जाते, किस किस राज्यों में पकड़े जाते थे, ये देश देश ये नोटों के ढेर देख देख करके चौंक गया है। लेकिन अब जनता को आप मूर्ख नहीं बना सकते, जनता देख रही है। মোদী সরকার এখানে অপোজিশন পার্টি বিরোধী দলগুলোর উপর ইডি সিবিআই করতে পারে, কিন্তু মেহুল চোকসি, নীরব মোদী কিংবা বিজয় মালিয়া কিন্তু আরামে আছেন। তাদের পেছনে না ইডি, না সিবিআই, না ভারতীয় কোনো ব্যবস্থা। তারা টাকা লুট করে আরামে আছেন মোদী এবং বিজেপির কল্যাণে। এগুলো বলতে ভুলে গেছে। पीएमएलए एक्ट के तहत हमने पहले के मुकाबले 2 गुने से अधिक केस दर्ज किए। कांग्रेस के समय में ईडी ने 5000 करोड़ रुपए की संपत्ति जब्त की। हमारे कार्यकाल में ईडी ने 1 लाख करोड़ रुपए की संपत्ति की। देश का लूटा हुआ माल देना ही पड़ेगा।
নরেন্দ্র মোদীর পাল্টা পরিসংখ্যান তুলে ধরে বিরোধীদের দাবি, গত 8 বছরে মোদী জমানায় ইডি বিজেপি বিরোধী নেতাদের ঠিকানায় 3000 তল্লাশি চালিয়েছে, কিন্তু 8 বছরে ইডি সব মিলিয়ে মাত্র 23 জনকে দোষী সাব্যস্ত করতে পেরেছে। তল্লাশি হানার সংখ্যার নিরিখে মাত্র 0.5%। সম্প্রতি ছত্তিশগড়ের একটি মামলার প্রেক্ষিতে ইডিকে সুপ্রিম কোর্ট বলে, অতিরিক্ত উদ্বেগ প্রকাশ করে ইডি নিজের এখতিয়ারের সীমা লঙ্ঘন করছে। উনি তো এজেন্সিকে কুক্ষিগত করার চেষ্টা করছেন, যেখানে যেমন সেখানে তেমন ব্যবহার করছেন। এত দেরি কেন? ইডির অফিসাররা মার খাওয়ার পরও আজও পর্যন্ত লুক আউট নোটিশ জারি হওয়ার পরেও ওরা কি করছে? আপনাকে জবাব দিতে হবে। কোথায় মেহুল চেস্কি, কোথায় বিজয় মালিয়া, কোথায় নীরব মোদী? তাদেরকে আজও পর্যন্ত আপনি গ্রেপ্তার করতে পারেননি। আপনি পার্লামেন্টে বড় বড় ভাষণ দিচ্ছেন। जांच करना ये एजेंसियों का काम है। एजेंसियां स्वतंत्र होती हैं और संविधान ने उनको स्वतंत्र रखा हुआ है, और जज करने का काम न्यायाधीश का है। जज करने का काम न्यायाधीश का है और वो अपना काम कर रहे हैं। পাল্টা 2023 সালের বিশ্ব দুর্নীতি সূচককে হাতিয়ার করে বিরোধীরা বলছে 180টি দেশের তালিকায় ভারতের স্থান এখন 93। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বার্ষিক রিপোর্ট জানাচ্ছে, গত 1 বছরে দুর্নীতির ক্ষেত্রে ভারতের অবস্থান আরও খারাপ হয়েছে। 2022 সালে এই রিপোর্টে ভারতের স্থান ছিল 85। তিনি বলেছেন বান্ডিল বান্ডিল টাকা উঠছে পশ্চিমবাংলায়। সবাই দেখেছেন ক্যামেরাতে, বলার সুযোগ পেয়ে গেছেন প্রধানমন্ত্রী। মাথাটা আমাদের নিচু হয়ে যাচ্ছে। দায় রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু আমি জানি না এইটা বলার মধ্য দিয়ে কি প্রধানমন্ত্রী নিজের দায় অস্বীকার করতে পারেন? এত তো তদন্ত করলেন, কমিটি পাঠালেন, হিসেবপত্র দেখছেন, বুঝছেন, তো কোনোদিন করে অ্যাকশন নিলেন না কেন? আসলে দিল্লি সরকার যারা পরিচালনা করছে তারাও লুঠেরাদের প্রশ্রয় দেয়। এই রাজনৈতিক তরজার মধ্যেই প্রশ্ন হলো, দুর্নীতি নামক ব্যাধি কি সত্যিই কোনোদিন ভারত থেকে দূর হবে, নাকি আমরা ওরা তরজার মধ্যেই সব থেমে থাকবে? সত্যজিৎ বৈদ্য, অনির্বাণ বাগচি ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। 2009 সালের প্যানেল, সেখানে 328 জন প্রাথমিকে নিয়োগপত্র পাবেন ঘোষণা করলেন কুণাল ঘোষ। ঠিক সেইটা নিয়ে বিতর্ক যে কেন সরকারি নিয়োগের ঘোষণা শাসক দলের মুখপাত্র করবেন, বিরোধীরা প্রশ্ন তুলছে। পরের প্রতিবেদন এবং পরের বিষয়। আগামীকাল মঙ্গলবার অজিত কুমার নায়েক, ডিপিএসসি চেয়ারম্যান, তিনি তার দফতরে যাবেন এবং বেলা 11টায় সাংবাদিক বৈঠক করে এই 328 জন অর্থাৎ অবশিষ্ট অংশের এই প্যানেল ঘোষণা করবেন এবং কাল থেকেই নিয়োগের চিঠি পোস্ট হওয়া শুরু হবে। সোমবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ঘোষণা করেছিলেন, আর একেবারে সেভাবেই মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার 2009-এর প্রাথমিকের চাকরি প্রার্থীদের একাংশের প্যানেল প্রকাশ করল জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। প্রত্যেকেরই অ্যাপয়েন্টমেন্ট লেটার আজকেরই আমরা ইস্যু করব। 338 জনের অ্যাপয়েন্টমেন্ট লেটার আমরা আজকেরই ইস্যু করব। কিন্তু এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছে, সরকারি নিয়োগ কবে কিভাবে হবে তা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ঘোষণা করছেন কি করে? সরকারের কেউ না হয়ে কুণাল ঘোষ এই ঘোষণা করেন কোন এখতিয়ারে? তালগোল পাকাবার সব রকমের চেষ্টা করেছে, এখনো তালগোল কি পাকিয়ে রেখেছে কেউ জানে না। কিন্তু বড় কথা হচ্ছে, আমাদের রাজ্যে কি শিক্ষামন্ত্রী বলে কেউ আছেন? তৃণমূলের মুখপাত্র তিনি এখন শিক্ষামন্ত্রীর মতন মনোভাব নিয়ে সরকারের সিদ্ধান্ত জানাচ্ছেন, ঘোষণা করছেন। লুট করেছি যেহেতু দল, চাকরি আটকে রেখেছি যেহেতু দল হিসেবে তৃণমূল, ফলে দায়িত্ব তৃণমূলের বেশি। অথবা শিক্ষামন্ত্রীকে খারিজ করে দলের মুখপাত্রকে শিক্ষামন্ত্রীর আসনে বসিয়ে দিন। 2009 সালে 224 পরগনা, মালদা ও হাওড়া এই 4 জেলায় শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নেয় জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। 2011-তে তৃণমূল সরকার আসার পর বাতিল হয়ে যায় নিয়োগ প্রক্রিয়া। পরবর্তীকালে মেধা তালিকা অনুযায়ী 3 জেলার চাকরি প্রার্থীদের চাকরি হয়, কিন্তু বাদ পড়েন দক্ষিণ 24 পরগনার চাকরি প্রার্থীরা। এরপর থেকেই নিয়োগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। কখনো রাস্তায় পড়ে থেকেছেন, ধর্ণা দিয়েছেন, কখনো মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেছেন। সম্প্রতি মাথা কামিয়েও প্রতিবাদ জানিয়েছিলেন তারা। শুক্রবার থেকে জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলের দফতরের সামনে অনির্দিষ্টকালের অনশন শুরু করেন প্রাথমিকের এই চাকরি প্রার্থীরা। এরপরই সোমবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের ঘোষণা এবং মঙ্গলবার সেই মতো জেলা স্কুল কাউন্সিলের চেয়ারম্যান অজিত নায়েকের প্যানেল প্রকাশ।
যাকে হাতিয়ার করে বিরোধীরা কটাক্ষের সুরে বলছে, এর থেকেই ফের স্পষ্ট হয়ে গেল তৃণমূল জমানায় দল আর সরকার মিলেমিশে গিয়েছে। এখানে দল সরকার আলাদা নয়, এখানে সরকারের কোনো স্যানিটি নেই, পুরোটাই একটা গোল গোল ব্যাপার। যারা সরকারের কেউ নন, যারা বিধানসভার সদস্য পর্যন্ত নন, যারা দূর দূর পর্যন্ত সরকারের সঙ্গে কোনো যোগাযোগ নেই, তারা বাইরে থেকে সরকার চালাচ্ছেন। গত 5 বছর যাবৎ পশ্চিমবঙ্গে একটা সরকার চলেছে, 3 বছর ধরে তার গতি আরো বেড়েছে, একটা সমান্তরাল সরকার, বাইরে থেকে সিদ্ধান্ত হচ্ছে। তো কুণাল ঘোষের অবস্থান সেটা সবচেয়ে বড় প্রমাণ। আমি আন্দোলনকারীদের লোক আর ডিপিএসসি চেয়ারম্যান হচ্ছে সরকারের লোক, কোনো অসুবিধা আছে কারণ? লক্ষ্যটা হচ্ছে এদের মুখে হাসি ফোটানো, লক্ষ্যটা হচ্ছে যে জট ছিল জটটা খোলানো। সরকারের কনসার্ন ডিপার্টমেন্টগুলোর সঙ্গে আমি সেতুবন্ধন করছি, এতে যদি বিরোধীদের গায়ে জ্বালা ধরে তাদের গায়ে আমি বড়জোর বলতে পারি ইচগার্ড বলে একটা মলম আছে চুলকানির, তারা সেটা মাখতে পারেন, কিন্তু আমি এই চেষ্টা করে যাব। 15 বছরের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নিয়োগপত্র পাওয়ার রাস্তা খুলে যাওয়ায় খুশি আন্দোলনকারী চাকরি প্রার্থীরা। যদিও সব দাবি দাওয়া পূরণ না হওয়া অবধি আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছেন তারা। বড় জয়, 15 বছর পর আমরা 1834-এর পূর্ণাঙ্গ প্যানেল বের করতে পেরেছি, কিছু সংখ্যক ছেলেমেয়ের মুখে হাসি ফোটাতে পেরেছি। প্রচুর পরিশ্রম, প্রচুর কষ্টের মধ্যে দিয়ে, প্রচুর আন্দোলনের মধ্যে দিয়ে আজকে এই প্যানেলটা বার করতে পেরেছি, কিন্তু আমাদের সম্পূর্ণ দাবি দাওয়া এখনও পূরণ হয়নি। আমাদের আন্দোলন যেটা চলছিল সেটা আমাদের আন্দোলন জারি আছে, যতক্ষণ না আমাদের পূর্ণ দাবি দাওয়া ফুলফিল হয় ততক্ষণ অবধি আমাদের এই আন্দোলন জারি থাকবে। আন্দোলনকারীদের বাকি দাবি দাওয়া আলোচনার মাধ্যমে মিটিয়ে দেওয়া হবে বলেও এদিন আশ্বাস দিয়েছেন কুণাল ঘোষ। গৌতম মণ্ডল, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। দেখুন, ঘোষণা যিনি করুন নিঃসন্দেহে খুশির খবর, স্বস্তির খবর, কিন্তু বৈশ্বনাথদা আপনি শুরুর দিন থেকে তৃণমূল কংগ্রেস দলটা করেন, আপনার মনে থাকবে বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে বড় অভিযোগ ছিল যে আলিমুদ্দিন স্ট্রিট থেকে রাইটার্স বিল্ডিং চলছে। আজকে সেইখানে 2009-এর প্যানেল প্রকাশ, প্রশাসনের কেউ নন, শিক্ষামন্ত্রী তো ননই, কুণাল ঘোষ করছেন যিনি রাজ্য সাধারণ সম্পাদক, এই বিষয়ে লিয়াজো করছেন, চমৎকার করেছেন, কিন্তু তার 24 ঘন্টা পরে পর্ষদের আধিকারিক প্রেস কনফারেন্স করে খবর বলছেন। আমি বলছি পুরো জিনিসটা তো দলীয় নিয়ন্ত্রণে চলে গেছে। এটাতে মানে ভালো খবরটা যে 338 জনের চাকরি হয়েছে, আমার তো সেটাতেই সবচেয়ে বেশি আমি খুশি হয়েছি। ও তো এইটা বামফ্রন্ট আমলে আপনার মনে থাকলো না, কে খবরটা দিল এটা নিয়ে এই যে কুলাল ভালো বলেছে যে গায়ে যদি মানে চুলকায় তাহলে চুলকানির ওষুধটা লাগিয়ে আপনারা ওই ওষুধটাই মাখতেন তো এই অদ্ভুত আপনারা ওই ওষুধটাই মাখতেন, বামফ্রন্ট আমলে ভালো দেখতে পারে না, ভালো কাজ কিন্তু বৈশাখে এই ওষুধটা তো বাম আমলেও ছিল, যেটার কুলালদার নাম বললেন। আমল তো চলে গেছে, ডোডো পাখি হয়ে গেছে, কিন্তু ওষুধটা ছিল 4% ভোট। ওষুধটা মাখতেন কিনা ওই সময়? এই চুলকুনি ওষুধটা মাখতেন তো গালাগালি করাবেন। সুমনদা লোকসভায় শুনলো, বিধানসভায় শুনলো, তারা এখানে বসে রোজ গালাগালি দেবে, এটাই একটা কথা সুমনদা, ভালো কথা যেই করে থাক না কেন, আমি দুটো কথা বলছি। আমার নিজের ধারণা এরা বোধহয় এই ধরনের বেআইনি কিছু কাজ করে যাতে একটা মামলা হয় তার পরিসর নিজেরাই তৈরি করে দেয়। কালকে যদি কেউ গিয়ে মামলা করে যেটা পলিটিক্যাল রিক্রুটমেন্ট, এটা কোনো গভর্নমেন্টের রিক্রুটমেন্ট নয়, পলিটিক্যাল ইন্ডিউস রিক্রুটমেন্ট, এই মামলায় এই অছিলায় যদি কয়েকদিনও চাকরিটা আটকে থাকে তাহলে কিছুদিন এদের মাইনে দেওয়ার দায়টা কমে যায়। এক, দ্বিতীয় কথা সুমনদা, আমার খালি একটাই বক্তব্য, দলের পক্ষ থেকে চাকরি ঘোষণা করছেন করুন, তাহলে যখন বছরের পর বছর চাকরিগুলো বন্ধ হয়ে থাকবে, টাকা দিয়ে লোকে চাকরি পাবে, তখন দয়া করে আদালতের দোষ দেবেন না, তখনও দলের পক্ষ থেকে সেটাকে ওনাপ করবেন। সবথেকে বড় কথা, গণতান্ত্রিক পরিসরে দল আর সরকার দুটো সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। সরকারের ঘোষণা কি করে মানে? দেবনারায়ণ দা, 70,000 সেন্ট্রাল এমপ্লয়মেন্ট হয়েছিল বিজেপি অফিস থেকে, না আমার নয়, বিজেপি থেকে বলেছিল 70,000 এমপ্লয়মেন্ট দেওয়া হচ্ছে, বিজেপির অফিস থেকে শুধু অবাক হয়ে যাচ্ছি, গোটা দেশ জুড়ে বিজেপির খারাপ কাজগুলো নিয়ে নিয়ে আপনি সংগ্রহ করছেন। আগামীকাল এটা করবে, প্রধানমন্ত্রী আগামীকাল কোন দপ্তরে কত এমপ্লয়মেন্ট দিচ্ছে বিজেপি অফিস থেকে কেন বলবেন? আমি দেবনারায়ণের সঙ্গে তো একমত, কিন্তু আমি বলছি আমি দেশ জুড়ে, কেন্দ্র জুড়ে সমস্ত বিজেপির খারাপ অংশগুলো কি করে আমি উদাহরণ হিসেবে তুলবো। খুব সিম্পল হিসাব, কুণাল এতজনের চাকরি হচ্ছে, ওদেরকে শুভেচ্ছা। কুণালদা নিজেকে কাঠবিড়ালি প্রমাণ করার চেষ্টা করছে, রামায়ণের সেটাও ভালো, অসুবিধা নেই। তো একটা ছোট্ট জিনিস আছে,
কালকে হাইকোর্টে কুণাল ঘোষের সাথে আমার দেখা হয়েছিল, উনি বললেন, ওনার সাথে একজন এসেছিল, উনি বললেন অ্যাডভোকেট জেনারেলের সাথে তিনি দেখা করতে এসেছেন এই 2009 প্রাইমারি ব্যাপারে। তো অ্যাডভোকেট জেনারেল রাজ্যের মানে লয়ের হেড, তার সাথে দলের মুখপাত্র দেখা করে মিটিং করে কি ঠিক হচ্ছে যে প্রাথমিকে নিয়োগটা হবে, দল আর রাজনীতিটা এক হয়ে গেল নাকি? কুণালদা নেই যখন এর কাউন্টার আমার, আমি এই সূত্র ধরে কয়েকটা ফ্ল্যাশব্যাকে গিয়ে এই 2024 লোকসভার জাস্ট প্রাককালে জাস্ট কিছুদিন আগে এই ঘোষণা হলো। তো আমি শুধু জাস্ট একটু পিছিয়ে নিয়ে যাই 2019 লোকসভা ভোটের আগে। 2019 লোকসভা ভোটের আগে প্রেস ক্লাবের সামনে কিছু ছেলে মেয়ে ধর্ণা মঞ্চে বসেছিল, সেখানে পৌঁছে গেছিলেন ঠিক কাঠবিড়ালির মতোই একজন, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখান থেকে ঘোষণা করেছিলেন একটি কথা, এটা কি আইনের বিষয়? হ্যাঁ, আইনের বিষয়, আইনের বিষয়। 5 সদস্যের কমিটি তৈরি করেছিল, সেই 5 সদস্যের কমিটিকে আদালত অবৈধ ডিক্লেয়ার করেছিল এবং সেই 5 সদস্যের কমিটির মাথায় আপনারা ডক্টর এখন বর্তমানে জেলে, এই 5 সদস্যের কমিটি বর্তমানে স্থান হয়েছে জেলে। এই আমি জানি না এই লোকসভা ভোটের আগে যিনি কাঠবিড়ালির রোল প্লে করছেন, সামনে লোকসভা ভোটের আগে তার স্থান কোথায় হবে? আমি বিশ্বনাথদার কাছে একটু প্রশ্নটাকে বড় করি। সেটা হচ্ছে অনেকে বলছেন যে ভালো ঘোষণা যেখান থেকেই হোক, দল করুক সরকার করুক একই ব্যাপার, কিন্তু ব্যাপারটা কি এরকম? ধরুন ভালো ঘোষণা কি, মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বলেছিলাম যে অত্যন্ত ইতিবাচক, যে তিনি বলছেন যে 21 লক্ষ শ্রমিককে 100 দিনের কাজে তিনি 21শে ফেব্রুয়ারি তার সরকার টাকাটা আপাতত মিটিয়ে দেবে, খুব ভালো ঘোষণা। কিন্তু করা কোথা থেকে হলো? তৃণমূলের ধর্ণা মঞ্চ থেকে। আমি বলছি আবার প্রশ্নটা তুলছি, দল আর সরকার কি আলাদা নয়? এটা তো নবান্ন থেকে ঘোষণা হওয়ার কথা ছিল। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে মনে করা হয় যে মানে দল এবং সরকারের মধ্যে একটা বিভাজন রেখা থাকা দরকার, এবং এটা বছরকে বছর আছে, পৃথিবী জুড়েই আছে। এবং আপনি যদি সেটা না করেন তাহলে আমেরিকাতে একসময় স্পয়েল সিস্টেম ছিল, অর্থাৎ দলগুলো, যে দল ক্ষমতায় আসতো তারাই প্রশাসন চালাতো, তারাই শেষ করতো। বলে তখন এক আমেরিকান প্রেসিডেন্টকে মানে চাকরি হারানো ব্যক্তি গুলি করে, এবং তারপরে কিন্তু এই স্পয়েল সিস্টেম আমেরিকা থেকে চলে। মানে আপনি যখন মানে আপনি যে দল পরিচালনা করছেন, আপনি কিন্তু কেবল অংশ, মানে পার্টি মানে কি পার্টি হলো পার্ট, মানে অংশেরকে প্রতিনিধিত্ব করছেন, অর্থাৎ আপনি 50% মানুষের প্রতিনিধিত্ব করছেন, আর সরকার হলো 100%কে প্রতিনিধিত্ব করছে। সেই জায়গা থেকে দল এবং সরকারের পার্থক্য। কিন্তু এখানে এটা যেটা আপনি দেখলেন যে কুণাল একদম মানে কার্যত বলা যায় উদ্ধত আচরণ করে বলল যে যদি মানে কারো যদি হিংসে হয় তাহলে একটু গা জ্বালা করে অমুক মলম দিয়ে দাও। এটা কিন্তু সংখ্যাগরিষ্ঠের উদ্ধত আচরণ। সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচার একেই বলে। এটা মোদি যখন করেন, মোদিও করেন, কিন্তু সব জায়গায় বলছি তো, আমি তো সেটাই বলছি। কি ওটা মানে এটা মানে কেবল আমি বলছি যে আমি জাস্ট ল্যাঙ্গুয়েজ আমি উনি যে নীতি শিক্ষা এত ল্যাঙ্গুয়েজ আমার কি মনে হয়? আমি বারবার বলছি যে লাইনটা শেষ করতে দেয় না, যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই ধরনের আচরণ করে, কুণাল ঘোষ করে, সেটা যেমন মানে স্বৈরাচারিতা হয়, মানে এটাকেই যেমন আমি স্বৈরাচারী বলছি। মোদি যখন ওইভাবে পার্লামেন্টে দাঁড়িয়ে বলে বা বাইরে দাঁড়িয়ে বলে, সেটাও স্বৈরাচারিতা। পার্লামেন্টারি ডেমোক্রেসি এক্সপেক্ট করে পার্টি এবং গভর্নমেন্টের মধ্যে একটা তফাৎ থাকবে, মিনিমাম একটা তফাৎ থাকবে। কিন্তু কুণাল ঘোষ এটা করলো কেন? পলিটিক্যাল রিডিংটা কি? কুণাল ঘোষ এটা করলো তার কারণ কুণাল ঘোষ মার্কস বাড়াচ্ছে। কুণাল ঘোষ নিজে ব্যক্তিগতভাবে মার্কস বাড়াচ্ছে দলের মধ্যে, যে আমি এই কাজটা করে দিলাম। এবং একই সাথে তৃণমূল কংগ্রেস নির্বাচনের আগে মানে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করছে, চুরি চামারি যাই করি ভাই, আমি তো চাকরি দিয়ে দিয়েছি, এরকম একটা ভাবনার থেকে এই কাজটা। আসলে উনি বিশ্লেষণ করেন কেবলমাত্র ওনার প্রতিযুক্তিটা শুনবো তো সমালোচনা করবেন। আমি মনে করি একটা ভালো খবর যার মুখ থেকেই আসুক সেটা একটা কথা হলো দাদা। আচ্ছা ধরুন, আপনি ধরুন কিন্তু আমি বলছি এসএসসি তালিকা আলিমুদ্দিন স্ট্রিট থেকে ঘোষিত হতো, বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দিতেন, মানে এটা বন্ধ ডেকে ফেলতেন, সেই বন্ধে আপনাকে রাস্তায় নামতে হতো। ভাইস চ্যান্সেলর আলিমুদ্দিন স্ট্রিট থেকে প্রিন্সিপাল নিযুক্ত ছিলেন, অফিশিয়াল করে দিয়েছিলেন। অবস্থাটা কি স্যার? আমার অবস্থাটা কি স্যার? আলিমুদ্দিন স্ট্রিট যখন অ্যাপয়েন্টমেন্ট করতে সেটাকে আরে ওরা ওদের মুখে বলে না নীতি কথা। আমি মনে করি ভালো খবর তুমি
ভালো খবর ভালো যে দেবে সে কথা আরে আপনি তো বললেন তো আপনার কথা তো আমি বুঝতে পারি আমার বুঝবো না কোনো স্ট্যান্ড নেই তুই কি বলছে স্যার আমি সুমন আমি একটা কথা বলছি দেখুন অনিল এই যে অনিল ফাইনালে তো হলো আজকে তো কুণাল ঘোষ ঘোষণা করেছে ঠিক আছে কিন্তু তুমি জলের বোতলেই থেকো তার বাইরে যেও না। আমি তোমাকে একটা কথা বলছি দেখো এইটা আমরা এই বাংলায় দেখেছি চাকরির ক্ষেত্রে প্রতারিত ছেলেমেয়েরা অভিষেক ব্যানার্জির অফিসের সামনে গিয়ে বৈঠক করে বেরিয়ে এসে বলছে মানবিক অভিষেক স্যার দয়া করে আমাদের চাকরি দিন। এই যে অনিল লায়ন নিয়ে এত কথা হয়েছে কোনোদিন দেখেছো কোনো ছেলে মেয়েকে অনিল বিশ্বাসের কাছে গিয়ে বলতে হচ্ছে দয়া করে স্যার আমাদের চাকরি দিন? এইটা কিন্তু বাংলায় আমরা দেখেছি মুখ্যমন্ত্রী ভাইপোর কাছে গিয়ে হাত জোড় করে চাকরি চাইতে কনস্টিটিউশনাল পাওয়ার। কিন্তু আমি বলছি কিন্তু আমি পাল্টা আরেকটা বলছি যে অ্যাকশন ব্রিটিশ আমলেও ছিল না ওটা আমরা বানিয়েছি। এই সন্ধ্যা সুমন্ত আপনাকে জিজ্ঞেস করছিল আপনারা চাকরি পেয়েছেন কোটা দিয়ে আরে আপনারা সুমন্ত জিজ্ঞেস করেছিল এই সবে এই ভিডিও স্যার বাড়িতে বসে দেখলাম স্যার শুনুন না স্যার বাড়িতে বসে দেখেছি এই ঘন্টা খানেক সামনে শুনে আপনাকে জিজ্ঞেস করা হয়েছিল বামকন্যা মানে কোটা দিয়ে চাকরি পেয়েছেন কেউ কিছু শুনতে পাচ্ছে না। দুটো সিপিএম খারাপ হলে তৃণমূল খারাপ কিনা আমি এই কূট প্রশ্নে যাব না। এইখান থেকে যতক্ষণ না স্টুডিওর উত্তাপ কমছে আমি পরের প্রতিবেদন দেখাবো, সেটা হচ্ছে সিএজি রিপোর্ট নিয়ে আজকে উত্তাল বিধানসভা। পরের প্রতিবেদন। বিধানসভার বাইরে বিজেপি বিধায়কদের বিক্ষোভ, ফের উঠল চোর চোর স্লোগান। সিএজি রিপোর্ট নিয়ে বিজেপির আলোচনার দাবি ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা। সব ধরনের চুরি জোচ্চুরি দুর্নীতি ভ্রষ্টাচার তার ছত্রে ছত্রে ক্যাগ রিপোর্টে আছে। গভর্নরকে আমরা রিকোয়েস্ট করব যে আপনি ক্যাগকে রেকমেন্ড করুন টু লজ এফআইআর এগেইনস্ট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অ্যান্ড হার এন্টায়ার ক্যাবিনেট। ক্যাগের যে কোয়ারিগুলো করেছে সেই কোয়ারিগুলো স্বয়ং মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের প্রশাসনের শীর্ষে রয়েছেন তিনি উত্তর দিয়েছেন এবং আমাদেরও কিছু কিছু অভিযোগ সে কথাগুলো লেখা রয়েছে। আমাদের যে প্রাপ্য টাকাটাকে না দেওয়ার জন্য কি এত বাহানা হচ্ছে? মঙ্গলবার সিএজি রিপোর্ট নিয়ে আলোচনার জন্য মুলতবি প্রস্তাব জমা দেয় বিজেপি, কিন্তু বিধানসভার অধ্যক্ষ জানিয়ে দেন এই নিয়ে আলোচনা করা যাবে না। তখন শুভেন্দু অধিকারী প্রশ্ন করেন কেন এ বিষয় নিয়ে আলোচনা করতে পারবো না। অধ্যক্ষ বলেন এ বিষয়ে এখন বিধানসভায় আলোচনার কোনো প্রয়োজন নেই। এরপরই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। আজকে আমাদের পড়তে পর্যন্ত দেওয়া হয়নি, কারণ ক্যাগ চোর শব্দটা শুনলে যেমন মমতা ব্যানার্জি আতঙ্কিত, ঘুম ছুটে যাচ্ছে যে কেন চোর বলছে আমাদের, তাই এখন ক্যাগ শব্দ শুনলেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা শাসক দল লাফাচ্ছে, তাই আমাদের পড়তে দেওয়া হয়নি। আমরা ভিতরে যতক্ষণ হাউস ছিল ওয়াকআউট আমরা করিনি, আমাদের শয্যার প্রতিবাদে মুলতবি করতে বাধ্য হয়েছে। ক্যাগ রিপোর্ট নিয়ে বিধানসভায় আলোচনার কোনো প্রশ্নই ওঠে না। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী 21 লক্ষ শ্রমিককে তাদের এই টাকাটা দেবেন বলেছেন, সেটা দেখে একেবারে মানে পাগলের কি বলবো, পাগল তো হয়েইছে, তার সাথে কি করে হয়ে যে ঘুরে বেড়াচ্ছে সেটা মানুষ দেখছেন। সূত্রের খবর সিএজি রিপোর্ট দিয়ে জানিয়ে দিয়েছে তৃণমূল সরকার 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে 2021-এর মার্চ মাস পর্যন্ত কেন্দ্রীয় অনুদানের 1,94,000 কোটি টাকার বেশি অর্থ খরচের শংসাপত্র জমা দিতে পারেনি। কেন্দ্রীয় সরকারের অভিযোগ রাজ্য সরকার কেন্দ্রীয় অনুদানের প্রায় 2,29,000 কোটি টাকা খরচের শংসাপত্র দিতে পারেনি। ক্যাগের রিপোর্টের পরিপ্রেক্ষিতে সরকারকে তো স্পষ্ট করতে হবে হিসাব দিল কিনা, কেন দিল না। 2 লক্ষ কোটি টাকা, যদিও আমি জানি না দিল্লির কিছু বলার মতো অধিকার আছে কিনা, কারণ দিল্লির সরকারের পক্ষ থেকে বহু তদন্ত কমিটি এসেছে, তো তারা তদন্ত কমিটি করে হিসেব পায়নি, তার রিপোর্টটা দেয়নি কেন? ক্যাগের রিপোর্টে ধরা পড়ে গেল, কিন্তু সরকার বিজেপির তাদের রিপোর্টে ধরা পড়ল না। বিজেপির সরকার তৃণমূলকে বাঁচাতে চায়। বিরোধীদের দাবি তৃণমূল সরকার টাকা নয়ছয় করেছে। পাল্টা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছেন এর মধ্যে 2002-03 থেকে বাম জমানার হিসেবও রয়েছে, তার কাছে কেন 2003 সালের হিসেব চাওয়া হচ্ছে? উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা বইতে এক সাধুচরণের কথা আছে যে বিনা কারণে পুলিশি হেনস্থা এড়াতে চুরি করে জেলের ভাত খাওয়াই বেশি ভালো মনে করত।
ঝগড়াঝাঁটি হলে আজও অনেকে বিপক্ষকে জেলের ভাত খাওয়ানোর হুমকি দেন, কিন্তু এই জেলের ভাত নিয়ে আজ রাজনীতিতে রীতিমতো নারদ। বিধানসভায় আজ বন্দীদের লম্বা খাদ্য তালিকা পেশ করেন কারামন্ত্রী অখিল গিরি। কিন্তু গত বছরই 41 দিন জেলবন্দি থাকা নওশাদ সিদ্দিকী বলছেন বাস্তবে এসব কিছুই হয় না। মাছ মাংস কার্যত খুঁজেই পাওয়া যায় না, আর ডাল এতটাই পাতলা যে ডালের দানা খুঁজতে নাকি গামছা পরে বাটিতে নামতে হয়। ভাবুন। জেল শুনলে পিলে চমকে ওঠে না এমন মানুষ নিশ্চয়ই বিরল। তোকে জেলের ভাত খাওয়াবো এমন হুমকি শোনার পর হাঁটু কাঁপবে না এমন মানুষ পাওয়াও ভার। আর সেই জেলের ভাত মানে খাবার কেমন হয় তা নিয়ে এবার বিধানসভায় বাঁধল তুমুল তরজা। মঙ্গলবার বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে জেলের খাবারের মান নিয়ে প্রশ্ন তোলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি জানতে চান কারাগারে বন্দীদের দৈনিক খাবারের জন্য কত টাকা বরাদ্দ, এছাড়া তাদের থাকা ও চিকিৎসার জন্য কত টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। উত্তরে কারামন্ত্রী অখিল গিরি জানান বন্দি পিছু প্রতিদিনের খাওয়া বাবদ বরাদ্দ 52 টাকা 54 পয়সা। এক একজনের খাদ্য তালিকায় প্রতিদিন 250 গ্রাম চাল, 100 গ্রাম ডাল, 300 গ্রাম সবজি, তার সঙ্গে 100 গ্রাম আলু যুক্ত থাকে। সপ্তাহে একদিন করে 75 গ্রাম মাছ, 75 গ্রাম মাংস, সপ্তাহে একদিন ডিম, 25 গ্রাম সয়াবিন দেওয়া হয়। বিকেলে 4টি বিস্কুট ও চা। এছাড়া টিফিনে মুড়ির সাথে বাদাম ও ডাল ভাজা দেওয়া হয়। নিরামিষভোজী বন্দি পিছুর জন্য বরাদ্দ 250 মিলিলিটার দুধ। দেখুন, আমি যখন জেলে ছিলাম সেখানে গিয়ে খাবারের কোয়ালিটি দেখেছিলাম, দেখে আমার মনে সন্দেহ জেগেছিল যে এত নিম্নমানের খাবার কেন। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি কি পেতেন? দেখুন, ওখানে মুড়ি ব্যবস্থা কিছু ছিল, কিছু কোনো সময় গুড় দিত, কোনো সময় লাল চা আনতো। দুপুরের খাবার যে রাইসটা দিত, যেটা এখানে বলা হচ্ছে সেই তো কোয়ালিটি নয়। সাথে সবজির কথা বলুন, সে তারও মধ্যে কোয়ালিটি থাকে না। আপনার যে মাছের কথা বলছেন, আজকে দেখলাম যে একটা মাছের 75 গ্রাম ওয়েট হবে, কিন্তু আমরা যে মাছ খেয়েছি জেলের মধ্যে এত পাতলা। আমি তখনও ভেবেছিলাম, আজকেও বলছি যে মাছটা যে কাটছিল তার হাত কেটে যায় নাই। গত বছরই 42 দিন জেলে বন্দী ছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, তাই জেলের খাবার সম্পর্কে তার সম্যক ধারণা আছে। মাংস পেতেন না? মাংস তো একই অবস্থা, মাংসের ক্ষেত্রেও বলা হচ্ছে 75 গ্রাম ওয়েট হবে, কিন্তু সেগুলো ধরা যাবে না, এত ছোট পিস হতো। ডাল বলা আছে 100 গ্রামের কথা। এখানে ডালে তো এখানে এক বাটি ডাল দিলে সেখানে মানে গামছা পরে নাপতে হবে যে ডালের দানা খোঁজার জন্য। এখানে 100 গ্রাম ডালের কথা উল্লেখ আছে আজকে যে খাবারের লিস্ট যেটা দেখলাম। নওশাদ সিদ্দিকী কোনো সবজি পাওয়া যায় না, কোনো খাবারে এটা পাওয়া যায় না সেটা শুধু বলেনি, ও বলেছে শুধুমাত্র মাছটা যেটা আমরা 75 গ্রাম দিই, মাছটা নাকি একটু ওজনটা কম, অন্য কোনো ব্যাপারে অভিযোগ করেননি। উনি যদি স্পেসিফিক বলতেন কোন জেলে, তাহলে আমরা নিশ্চিতভাবে বলতাম। উনি বলছেন জেলে এরকম হয়, হয়তো উনি যে জেলে ছিলেন সেই জেলে, আমরা খতিয়ে দেখবো ওটা। বিধানসভায় প্রসঙ্গ ওঠার পর জেলের ভাতের মান পাল্টায় কিনা সেটাই আসল বিষয়। আশাফুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।